সাথে এর আগের ইতিহাস হলো আমরা একটা কমিটি ছিলেন যেখানে মাননীয় প্রধান উপদেষ্টা ছিলেন, আমিও ছিলাম, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন, তখন এটার নাম ছিল MRRU, মাইক্রো রেগুলেটরি রিসার্চ ইউনিট। তো সেখান থেকে 2000 সালে এই আইনটা হলো, এবং কাকতালীয়ভাবে তখন আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আর কোথায় অফিস দেওয়া হবে সেটা নিয়ে একটা সমস্যা ছিল। সরকার তো জাননি সবসময় একটু কিচ্ছাদা সাধন করে, অফিস টফিস যেতে পারবো না, বাজেটও এখন দেওয়া যাবে না। তখন বাংলাদেশ ব্যাংকের একটা পুরা ফ্লোর আমরা ছেড়ে দিয়েছিলাম, তাই না? এখানে লীলা আছে, লীলার কাজ করতো। আমি বাংলাদেশ ব্যাংক থেকে অফিসার দিয়ে শুরু করি, এটা একটা যাত্রা, শুভযাত্রা সেই সময়। আর সেই সময় আমি ডিএফআইডির সাথে কথা বলে একটা মোটামুটি একটা ভালো অর্থ বরাদ্দ পাই। তো সেখান থেকে যাত্রা শুরু। তারপর থেকে MRR থেমে নেই, MRR কার্যকলাপ বৃদ্ধি পাচ্ছে দিন দিন। MRR কাজগুলো আপনার বিভিন্ন সংস্থাগুলো আপনার MR সাথে রেজিস্টার্ড। তবে আমি যেটা এখন নতুন ভবনে আসছেন মাইক্রো রেগুলেটরি অথরিটি, কিন্তু রেগুলেশনের উপর অত্যাধিক জোর দেবেন না। রেগুলেশন দরকার আছে, এটা ইউজার ফ্রেন্ডলি রেগুলেশন দরকার। এর উপরে থেকে চাপিয়ে দিয়ে যদি আইন করি তাহলে লোকজনের ডিফিকাল্ট হয়। আমি মনে করি MRA কে এখন রেগুলেটরির সাথে সাথে প্রমোশন অ্যাক্টিভিটি দেখতে হবে। অর্থাৎ ডিরেক্টলি হয়তো MRA এসে করবে না, কারণ এমনভাবে আপনি তাদেরকে আপনার ধরেন হিসাব রক্ষণ পদ্ধতি, সেভিংসের রিটার্ন কী হবে, সার্ভিস চার্জ কত হবে, এগুলো যেন একটু সহনীয়, এবং যারা MFI আছে তাদের জন্য এসে হয় সহনীয়, আর সর্বোপরি যারা উপকারভোগী তাদের জন্য যেন সহনীয় হয়, সেটা সবচেয়ে বড়। টেস্টগুলো তাদের জীবনযাত্রার মান বেড়েছে, সেটা সবচেয়ে বড় জিনিস। তাদের উপর যদি অযথা বোঝা না বাড়ে। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, কারণ আমি আজকে নিজে একটা পার্ট অফ মাইক্রো ক্রেডিট বিষয়, এবং সেটা যখন শুরু হয়েছে আজ থেকে, এখন নতুন ভবনে আসছে, এটা বিগ অ্যাচিভমেন্ট। কিন্তু ভবনই সব না। আমি যখন যে ইউনিভার্সিটি বুকহাগে গেছি আজ থেকে কত বছর, তার মধ্যে ব্রিক্স অ্যান্ড মর্টার্স বিল্ডিংস আর নট ইউনিভার্সিটিস। ইউনিভার্সিটি হলো ফ্যাকাল্টি, ইউনিভার্সিটি তাদের লাইব্রেরি, ইউনিভার্সিটি তাদের ল্যাবরেটরি, ইউনিভার্সিটি শিক্ষক। আমাদের দেশে বেশিরভাগ আবার ব্রিক্স অ্যান্ড মর্টার্সের দিকে বেশি নজর দিই। মানে বড় বড় বিল্ডিং হবে, বড় বড় ঘর থাকবে, বড় বড় অফিস থাকবে, অর্থাৎ সেটার দিকে না গিয়ে কাজ। আরেকটা যেটা গভর্নর মহোদয় বললেন যে টেকনোলজি, আমরা টেকনোলজি ছাড়া কিন্তু আমরা এগোতে পারবো না। নলেজ বেস এবং টেকনোলজি বেস সে ছাড়া বাংলাদেশ কিন্তু বেশি দূরে এগোতে পারবো না। অর্থাৎ এই দিকে কিন্তু সবাইকে আমাদের লক্ষ্য করতে হবে। সবশেষে ক্ষুদ্র ঋণ যে একটা ভালো দিক, অনেক সময় আমাকে যেটা ক্ষুদ্র ঋণ দিয়ে কী হবে, টাকা পয়সা দিয়ে কী হবে, আমরা কি কনসাসনেস ইসে করি, অ্যাওয়ারনেস গ্রো করি, যথেষ্ট দরকার দেওয়া। কিন্তু অ্যাওয়ারনেস দিয়ে তো দরিদ্র লোকের উপকার, সাথে সাথে তার একটা, আমি যেটা বলি ক্ষুদ্র একটা হলো দরজার মতো, সদর দরজা, সেটা দিয়ে আপনি প্রবেশ করবেন, সাথে সাথে গরিবের অন্যান্য দরজা জানলাগুলো খুলে যাবে। অর্থাৎ ক্ষুদ্র ঋণ ইজ ওয়ান অফ দি বেস্ট এন্ট্রি পয়েন্ট। যে টাকাটা দিলে আপনি খালি গিয়ে বক্তৃতা দেবেন, এই করেন সেই করেন, কিন্তু তার হাতে কোনো অর্থ নাই। অর্থাৎ যদি অর্থ দিয়ে যদি অন্য জিনিসগুলো তাকে কনভিন্স করেন, ডেফিনেটলি অন্য জিনিসগুলো তার সাথে 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 সেটা আমরা দেখেছি। ক্ষুদ্র নিয়ে স্যানিটেশন ইসে করছে, ঘর করেছে, বিভিন্ন ইসে করেছে। অর্থাৎ এই ক্ষুদ্রের মাধ্যমে কিন্তু সার্বিকভাবে যেটা দরিদ্রের উন্নয়ন সেটা হয়। আর একটা প্রকৃষ্ট প্রমাণ হলো রেগুলেশন যদি ওভার রেগুলেটেড হয়, আমার সময় বাজেল 3-তে ঢোকাতে চেষ্টা করা হয়েছিল, মানে বাজেল নর্মস। আমি বলেছিলাম যে বাজেলে গেলে তো বিপদ, ব্যাংকারই তো ওইগুলো কমপ্লাই করতে পারে না। সেইখানে আমি জানি না এখন কি বাজেলের ভিতরে ঢোকার চেষ্টা করছে কিনা আমি জানি না। এটা হলো তো বিপদ, বিপদ হবে না, ওরা চেষ্টা করবে যে যে MCR মিনিমাম ক্যাপিটাল রেশিও টেশিও এটা দরকার আছে, অত ইসের মধ্যে গেলে কিন্তু MFI এর জন্য কিন্তু একটু ডিফিকাল্ট। তবে হিসাব রক্ষণ স্ট্যান্ডার্ড এগুলো রাখতে হবে। একটা বেস্ট প্রমাণ হলো আমার সময় সিটি ব্যাংক আর ব্যাংক সিকিউরিটাইজেশন করেছে। সিকিউরিটাইজেশন করা কিন্তু ডিফিকাল্ট কাজ। সিকিউরিটাইজ করতে হলে স্পেশাল পারপাস ভেহিকেল লাগবে, তারপর ওরা ডিউ ডিলিজেন্স করবে। কিন্তু সবচেয়ে বড় উৎকৃষ্ট প্রমাণ ছিল
রিকভারি রেট ইজ মোর দেন 90%। তখন ওটা দেখেই, কারণ সিটি ব্যাংকের অথরিটিরা যখন বাংলাদেশ ব্যাংকের সাথে কথা বলে, আমাদের মেইন স্ট্রেংথ ছিল তুমি অন্যদের দেখো ঋণ নিয়ে টাকা পয়সা দেয় না, ডাইভার্ট করে 20-30% রিকভারি হয়, এটা 90% রিকভারি রেট। এর চেয়ে বড় ওদের অ্যাসেট কি? ওদের ব্যালেন্স শিট দেখার দরকার নাই, ওদের ক্যাশ ফ্লো দেখো, ওদের ক্যাপাসিটি দেখো, দ্যাট ইজ গুড এনাফ। আমি জানি না ওটা চেঞ্জ হয়েছে কিনা, কারণ ব্যাংকার আবার দেখে বাড়ি গাড়ি আছে কিনা, সে বাড়ি গাড়ি অন্যের নামের বাড়ি জমানাত নেই, লোন নেয়, সেটা আবার অন্য কথা। অর্থাৎ ক্যাশ ফ্লো এবং ক্যাপাসিটি সেখানে সেটা যদি দেওয়া হয়, তো ডেফিনেটলি এমএফআইরাও কিন্তু একটু বেশি উপকৃত হবে, এবং এমএফআই কিন্তু এই সামর্থ্য আছে। আর সবচেয়ে আরেকটা সবচেয়ে বড় কথা বলে শেষ করি, শুধু ঋণ দিয়ে আপনার যে সে ঋণ নিয়ে খেলে ব্যবহার, তাকে অনেক সেলফ এমপ্লয়মেন্ট বা যেটা বলে আত্মকর্ম, সেটাতে একটু এনকারেজ করা বেটার। কোনো সময় যেন আলটিমেটলি ইনফেন্ট ইন্ডাস্ট্রি আর্গুমেন্ট থেকে বেরিয়ে আসি যে সারা জীবন ঋণ দাও, আমাকে খালি তুমি রিয়ারি করো মায়ের মতো, মায়ের স্নেহে সেটা না, আস্তে আস্তে তাকে ছেড়ে দিতে হবে। তো নিজে মানে তুমি নিজে সেলফ ইচ্ছা হও, যাতে তুমি আরো 10টা লোককে সাহায্য করতে পারো। তো সারা জীবন ঋণের ফাঁদে যদি থাকি, যেটা আমি অনেক সময় আর এমনি দেখে দেখি, আর কত ইনফেন্ট ইন্ডাস্ট্রি আর্গুমেন্ট করবে, 50 বছর তো হয়ে গেল, এখনো বলেন প্রোটেকশন দেয়, এখনো বলেন কি, এখন তো ঋণ বেড়েছে, তারা ডেইলি দৌড়াদৌড়ি করে ট্যাক্স কমিয়ে দেবেন, এটা কমবে না। আর আমি পরে বললাম যে আলটিমেটলি বাজেটই হবে না, সবই যদি কমিয়ে দেয়। মানে এখন তো একটু কম্পিটিটিভ হতে হবে, দক্ষ হতে হবে। আর সবচেয়ে না বাড়লে কোনো কিছু, এবং শুধু ঋণের জন্য সবার জন্য এটা হয়েছে। আমি আজকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রধান উপদেশের যত ব্যস্ততার মধ্যে, যেহেতু এটার এই ক্ষুদ্র ঋণের প্রতি এমআর প্রতি ওনার দরদ আছে, আমাদের সবারই আছে। তবে আমি আশা করি ভবিষ্যতে ক্ষুদ্র ঋণকে আরো স্কেল আপ করে, আরো বেশি বিস্তৃত করে, আগেকার মতো ছোট্ট একটা পুকুর, এটা খালি ক্ষুদ্র ঋণ দিলাম নিলাম সেটা না, তাদের সমস্ত ক্যাপাসিটি ডেভেলপ করবে, আরো প্রসারিত করবে, সেটাই হবে আপনার